আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি। সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। আর একটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে, যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি, আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল, তার মুসানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে। এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, যখন তারা করবেনি, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার করবে, কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে, সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল, তখন আমি প্রতিবাদ তো যা যা করার করেইছিলাম সংবাদ মাধ্যমে, তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা, যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। তো সেটা আমি দেখিনি।
উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রী পুত্র পরিবার আছে, আমার পুত্র যদিও বাইরে থাকে। তো এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়। নমস্কার। সরাসরি দেখছেন তাপস রায়। তিনি তার অভিমানের কথা বলছেন যে তার সম্পর্কে তাকে নিয়ে দল ভাবে না। যেখানে তিনি তার অভিমানের জায়গা থেকে বলছেন যে যেখানে অন্য কোথাও অন্য কারো বাড়িতে ইডি রেড হলে তা নিয়ে দলের নেত্রী কথা বলেন, সেখানে তার বাড়িতে ইডি রেড হলে তা নিয়ে কথা বলা হয় না। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি এখান থেকেই রয়েছেন। আবির আবির জানতে চাইবো, দল ছাড়লেন তাপস রায়, রওনা হলেন তাপস রায়, যাচ্ছেন বিধানসভায়। আজকেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন এবং কেন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তার কারণ তিনি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন। তীব্র অভিমানের বিষয়ে রাজনৈতিক যে কারণ তার কথা তিনি যেমন জানালেন, একই সঙ্গে তিনি উল্লেখ করলেন যে তার বাড়িতে যখন ইডি রেড হয়েছিল, অভিযান হয়েছিল, তিনি ভেবেছিলেন যে তার দলের শীর্ষ নেতৃত্ব তার পাশে এসে দাঁড়াবে। যদিও দলের শীর্ষ নেতৃত্ব তার পাশে এসে দাঁড়ায়নি এবং প্রত্যেক দিন যে ধরনের মানসিক নিপীড়নের মধ্যে দিয়ে তার বক্তব্য হচ্ছে, সেই সময় তিনি আশা করছিলেন যে তার দল তার পাশে থাকলে অনেকটা সুবিধা হবে। সেই দলের কেউ কোনো ধরনের যে যোগাযোগ তার সঙ্গে রাখেনি, এটাও আজকে তিনি স্পষ্ট করলেন। ফলে গতকাল থেকে যে জল্পনা চলছিল আজকে সেটা পরিষ্কার হয়ে গেল এবং তাপস রায় জানিয়ে দিলেন যে তিনি দল ছাড়ছেন এবং তিনি রওনা হচ্ছেন এই মুহূর্তে বিধানসভার উদ্দেশ্যে। আজকে তিনি বিধানসভাতে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিতে চলেছেন। দল ছাড়ছেন তাপস রায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বিধানসভায় পৌঁছবেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দীর্ঘদিনের বিধায়ক তাপস রায়, বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং কিছুক্ষণ আগেই তিনি জানিয়ে দিলেন তিনি দল ছাড়ছেন। দল পাশে থাকেনি, দল তাকে কিছুটা অভিমানী তাপস রায়, এবং যখন তার খারাপ সময় সে সময় দল তার পাশে থাকেনি। এতদিন হয়ে গেল তার বাড়িতে ইডি রেড হয়েছে, অথচ ইডি রেড নিয়ে কেন দল কথা বলেনি, সেই সব নিয়ে তিনি তার অভিমান, তার ক্ষোভ প্রকাশ করলেন তাপস রায় এবং জানিয়ে দিলেন তিনি দল ছাড়ছেন। রওনা দিয়েছেন বিধানসভার উদ্দেশ্যে, বিধায়ক পদ তিনি ছাড়বেন। দীর্ঘদিনের বিধায়ক তাপস রায় বিধায়ক পদও ছাড়ছেন। তৃণমূল ছাড়ছেন কিন্তু রাজনীতি ছাড়ছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে এবার যাচ্ছেন তাপস রায়? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, সম্ভাবনার কথা কি উঠে আসছে? দেখো, প্রথমত যে তাপস রায় যে তিনি যে দল ছাড়ছেন তিনি সেটা আজকে জানিয়ে দিলেন। দল ছেড়ে তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা সেই বিষয়টা তিনি বাড়িতে তিনি যে শেষ যে এই মুহূর্তে যে সাংবাদিক সম্মেলন করলেন সেখানে তিনি স্পষ্ট করলেন না। এই মুহূর্তে বউবাজারের বাড়ি থেকে রওনা হতে চলেছেন তাপস রায়। অতনু, তোমাকে জানিয়ে রাখি তিনি এক্ষুনি বিধানসভাতে যাচ্ছেন। বিধানসভাতে আজই তিনি ইস্তফা দেবেন এবং তার যে দল ছাড়ার কারণ তিনি নিজেই জানালেন। তার দল ছাড়ার কারণ হচ্ছে অন্যতম, এক হচ্ছে সন্দেশখালীর ঘটনা, দুই হচ্ছে দুর্নীতি। এবং তার প্রসঙ্গে তিনি উল্লেখ করতে গিয়ে জানিয়েছেন যে তিনি ভেবেছিলেন যে দল তার পাশে রয়েছে। তার বাড়িতে গত 12 তারিখে যে ইডি রেড যে অভিযান হয়েছিল তিনি আশা করেছিলেন যে তার প্রেক্ষিতে তার পরিবার, তার স্ত্রীকে, কন্যাকে, তার পুত্রকে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ফোন আসবে। যদিও কোনো ফোন তার কাছে আসেনি। এমনকি যে আচরণ হয়েছে, যে কথা বলা হয়েছে তাতেও কোনো কিছু নয়। তাপস রায় এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলেন। যে ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, যে তার যে গাড়ি WB02A8586, এই গাড়িতেই তিনি বিধানসভার উদ্দেশ্যে রওনা হলেন। তার যারা ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠ ব্যক্তিদেরকেও তিনি বলেছেন যে বিধানসভার সামনে হাজির হতে তিনি সেখানে যাবেন এবং আজকেই তিনি ইস্তফা দেবেন। যে জল্পনাটা চলছিল সেই জল্পনা অবশ্য তিনি ঘনিষ্ঠ মহলে তিনি এড়িয়ে যাননি। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি অতনু, তাপস রায় নিজেই যেটা জানালেন যে তাকে আজকে বোঝানোর জন্য সকালবেলা ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ দুজনে এসেছিল। কুণাল ঘোষ তাকে দলে থেকে যাওয়া প্রসঙ্গে যখন বোঝাতে শুরু করেন, ঠিক সেই সময় কুণাল ঘোষের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সির এটি শোকজ লেটার এসে পৌঁছেছে। অর্থাৎ কুণাল ঘোষ তাকেও শোকজ করা হলো দলের তরফ থেকে।
থেকে তিনি যে মন্তব্য করছিলেন তার প্রেক্ষিতে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তাপস রায়ের তোপ যে যাদের ফোকাস হওয়ার কথা বা যাদের সাসপেন্ড হওয়ার কথা তারা ফোকাস বা সাসপেন্ড হচ্ছেন না, আর যারা দলের হয়ে কাজ করছেন, যারা দলের পক্ষে লড়াই করেছেন তাদেরকে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে, তাদের প্রত্যেকদিন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছেন। তোমাকে আরো একবার জানিয়ে রাখি, যে গাড়িতে তাপস রায় রওনা হচ্ছেন সেটি তার সরকারি গাড়ি নয়, অর্থাৎ বিধানসভাতে তিনি মুখ্য সচেতক ছিলেন, সেই হিসেবে তিনি যে সরকারি গাড়ি পেতেন সেই সরকারি গাড়িও তিনি নিলেন না, নিরাপত্তা রক্ষীও নিলেন না, তার যে নিজের ব্যক্তিগত গাড়ি সেই গাড়িতেই তিনি বিধানসভার উদ্দেশ্যে তিনি এই মুহূর্তে রওনা হয়ে গেলেন। ফলে সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে এটি অন্যতম বড় ধাক্কা, যেখানে দেখা যাচ্ছে যে তাপস রায় বরানগরের যিনি বিধায়ক, তৃণমূল কংগ্রেসের শাসক দলের বিধায়ক, তিনি আজকেই তিনি দল ছাড়ছেন, তিনি বিধানসভাতে যাচ্ছেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। আবির, কিছুক্ষণের মধ্যেই তিনি বিধানসভায় পৌঁছে যাবেন। তোমার কাছে আমার প্রশ্ন, আবির, এক দলের তার বিরুদ্ধে অবহেলার কথা তিনি তুলে ধরলেন। তিনি বলছেন যে যারা তাকে দলের হয়ে কাজ করতে চাইছে তাদেরই শোকজ করা হচ্ছে। দলের দুর্নীতি প্রসঙ্গেও তিনি মুখ খুলেছেন, কি বললেন? দেখো, দুর্নীতি প্রসঙ্গে তার যেটা বক্তব্য সেখানে তিনি বলেছেন যে সন্দেশখালীর ঘটনা, এবং একই সঙ্গে বক্তব্য হচ্ছে দলের একাংশের যে দুর্নীতি। অর্থাৎ তোমাকে মনে করিয়ে দিই, অতনু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর ঘনিষ্ঠ মহলে তাপস রায় তিনি পার্থ চট্টোপাধ্যায়ের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলেন। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পরে জ্যোতিপ্রিয় মল্লিকের যে আচরণ সেই আচরণ কেমন হবে তিনি যে কল্পনাও করতে পারেননি, বুঝতে পারেননি, এই বিষয়টাও তিনি সেদিনকে জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন জায়গায় একাধিক নেতা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়ার কারণে দলকে যে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে সেই প্রসঙ্গকেও তিনি এর আগেও কখনো লুকোননি। খারাপ লেগেছে, তবে তিনি যে বিষয়টাকে বারবার ধরে এদিনকে তিনি উল্লেখ করে জানালেন সেটা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্বের তার প্রতি যে অমনোযোগী আচরণ, তার বক্তব্য তিনি আশা প্রকাশ করেছিলেন যে কোথাও না কোথাও গিয়ে যেভাবে তার বাড়িতে অভিযান হলো, তার বাড়িতে ইডি রেড হলো, এবং তিনি বলেছেন যে তার দলের নেত্রী বিভিন্ন সময় যাদের কাছে এই ধরনের অভিযান হয়েছে তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এমনকি বিধানসভার একটি বক্তব্যের কথা তিনি উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছেন যে শেখ শাহজাহানের প্রসঙ্গের কথা বিধানসভাতে বলেছিলেন, যদিও তাপস রায় যিনি এর আগে একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোশন এনেছিলেন এবং তার প্রেক্ষিতে নানা ব্যবস্থাও নেওয়া হয়েছিল বিধানসভাতে, প্রিভিলেজ কমিটিতে গিয়েছিল, তার অন্যতম বিষয় ছিলেন হচ্ছে তাপস রায়, তাকেও সেই প্রসঙ্গে কোনো ধরনের সাহায্য করা হয়নি। ফলে তীব্র অভিমানের কথাও বা তীব্র অভিমান এদিনকে তাপস রায়ের গলাতে ফুটে উঠেছে দল ছাড়ার আগে। আবির, অভিমান থেকে তাপস রায় দল ছাড়লেন, কিন্তু এমন একটা সময় দল ছাড়লেন যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, এবং উত্তর কলকাতায় বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট টানার ক্ষেত্রে বা ভোটের অঙ্ক বোঝার ক্ষেত্রে তাপস রায় একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে এসেছেন দীর্ঘ কয়েক বছর ধরে। সেই জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো তার এই সিদ্ধান্ত? অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, তার কারণ হচ্ছে শুধুমাত্র উত্তর কলকাতা অতনু নয়, তাপস রায় সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তিনি দায়িত্বে, উত্তর কলকাতার একটা সময় তিনি দায়িত্বে ছিলেন, উত্তর কলকাতার সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এবং তাকে সরানোর কারণ হিসেবে তাপস রায় নিজে বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে টেক্সট করেছিলেন, নানা রকম অনুনয় বিনয় করেছিলেন, সেই অনুনয় বিনয়ের প্রেক্ষিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাপস রায়কে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় উত্তর কলকাতার একাধিক নেতারা তাপস রায়কে সরিয়ে দেওয়ার বিষয়ে তারাও যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন, তারা যে খুশি নন গোটা সিদ্ধান্তে সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছিলেন। এবং আজকেও দেখা গেল যে তাপস রায় তিনি যখন দল ছাড়ার কথা যখন বলছেন, বরানগর পুরসভার একাধিক কাউন্সিলর, উত্তর কলকাতার একাধিক নেতা তার বাড়ির সামনে ভিড় জমালেন, এবং প্রসঙ্গত তাপস রায় বললেন গত 12ই জানুয়ারি যখন তার বাড়িতে ইডি রেড বা অভিযান চলছে সেই সময় উত্তর কলকাতার বিবেকানন্দের বাড়িতে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হাজির হয়েছিলেন, তাদের মধ্যে কয়েকজন উল্লাস করেছেন, কয়েকজন সেই উল্লাস যদিও করেননি, তবে যে ভূমিকা যে সাহায্য তিনি দলের কাছ থেকে পাবেন বলে আশা করেছিলেন, এই 24 বছর ধরে তার দলের সঙ্গে সম্পর্ক থাকার পরেও সেই সাহায্য তিনি পাননি, এই প্রসঙ্গের কথা তার উল্লেখ এসছে। ফলে ধরে নেওয়াই হচ্ছে যে তাপস রায় যে জল্পনাটা গতকাল থেকে তৈরি হয়েছিল সেই জল্পনার প্রেক্ষিতে তিনি অন্য রাজনৈতিক দলেই তিনি আজ বা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো যোগ দিতে পারেন, তবে এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কথা বলেননি। এই মুহূর্তে তাপস রায় চলে এসেছেন একেবারে টেলিফোন ভবনের সামনে, কিছুক্ষণের
কিছুক্ষণের মধ্যেই তিনি বিধানসভাতে পৌঁছে যাবেন। ফলে তাপস রায় যেটা বলে বেরিয়েছেন বাড়ি থেকে যে তিনি আজই ইস্তফা দিতে চান, মনে করা হচ্ছে তিনি বিধানসভার অধ্যক্ষের কাছেই যাচ্ছেন এবং আজই তিনি ইস্তফা দিচ্ছেন তাপস রায় তার বিধায়ক পদ থেকে। প্রতিনিধি আবির সঙ্গেই রয়েছেন এবং জানাচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় পৌঁছে যাবেন তাপস রায়। দীর্ঘদিনের বিধায়ক, বিধানসভায় বিধায়ক হিসেবেই তিনি বারবার গিয়েছেন, আজও বিধায়ক হিসেবেই তিনি যাচ্ছেন বটে, তবে ইস্তফা দিয়ে তিনি বেরিয়ে আসবেন। অভিমানী, অনেকটাই অভিমান তার গলায় ঝরে পড়লো আজ যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সংবাদ মাধ্যমে যখন তিনি কথা বলছিলেন, তিনি বলছিলেন দল যে অবহেলা করেছে সেই কথা বারবার করে উঠে আসছিল। রাজনীতির সম্ভাবনার জায়গা এবং উত্তর কলকাতা এবং দমদম উত্তর 24 পরগনার একটা অংশে তাপস রায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন চিরকাল তৃণমূলের হয়ে। সেক্ষেত্রে তাপস রায় এবার কোন রাজনৈতিক দলে তিনি যোগ দিচ্ছেন বা কবে যোগ দিচ্ছেন সেদিকেও নজর থাকবে। আপাতত নজর থাকছে কিছুক্ষণের মধ্যে বিধানসভায় পৌঁছে যাবেন তাপস রায়।